इस काले धन से हमारे चुनाव को कैसे मुक्ति मिले, ट्रांसपेरेंसी कैसे आए, एक प्रामाणिक पवित्र विचार मेरे मन में था। प्रधानमंत्री पकड़े गए हैं, इसीलिए ये ANI को इंटरव्यू दे रहे हैं। मैं बता रहा हूँ, सुनो, ये पकड़े गए हैं। अब देखिए, इलेक्टोरल बॉन्ड न होते तो किस व्यवस्था में ताकत है वो ढूंढ के निकालते कि पैसा कहां से आया और कहां गया। ये दुनिया का सबसे बड़ा एक्सटॉर्शन स्कीम है और इसके मास्टरमाइंड नरेंद्र मोदी जी हैं। ये तो इलेक्टोरल बॉन्ड की सक्सेस स्टोरी है कि इलेक्टोरल बॉन्ड थे तो आपको ट्रेल मिल रहा है मनी का कि किस कंपनी ने दिया, कैसे दिया, कहां दिया। अब उसमें अच्छा हुआ बुरा हुआ वो विवाद का विषय हो सकता है। अगर आप उनकी आंखों में देखें, मैंने देखा नहीं है, मगर अगर आप उनके ANI के इंटरव्यू में उनकी आंखों में देखेंगे तो आपको वो झलक दिख जाएगी। लेकिन आज हम पूरी तरह काले धन की तरफ देश को धकेल दिया है और इसलिए मैं कहता हूं सब लोग पछताएंगे। जब बात में ईमानदारी से सोचेंगे सब लोग पछताएंगे। গত 15ই ফেব্রুয়ারি দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ নরেন্দ্র মোদী সরকারের বহু বিতর্কিত এবং একই সঙ্গে বহু চর্চিত নির্বাচনী বন্ড অর্থাৎ ইলেকটোরাল বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করে এবং তারপর থেকেই একাধিক টানাপোড়েনের শেষে SBI ব্যাংককে বেশ কড়া হাতে ডিল করার পর সবশেষে নির্বাচন কমিশনের হাতে SBI এর তরফে বাধ্য হয়েই তুলে দেওয়া হয় ইলেকটোরাল বন্ড সম্বন্ধীয় যাবতীয় তথ্য। আর তারপর থেকেই নরেন্দ্র মোদী তথা বিজেপি সরকার ইলেকটোরাল বন্ড নিয়ে তেমনটা পাবলিকলি কিছু না বললেও ইলেকটোরাল বন্ড নিয়ে অবশেষে সরব হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ের জন্যেই যে ইলেকটোরাল বন্ড নিয়ে এসেছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার, তাই প্রথমবার নিজের তথাকথিত সো কল্ড इंटरव्यूर माध्यमे सरासरि बोलें नरेंद्र मोदी, इस काले धन से हमारे चुनाव को कैसे मुक्ति मिले, ट्रांसपेरेंसी कैसे आए, एक प्रामाणिक पवित्र विचार मेरे मन में था। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব রেকর্ড করেছেন 10 বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও একটি বারের জন্যও সাংবাদিক বৈঠক না করার, আর তারপরেও 2019 এবং আবার 2024 এই দুবার বিজেপির তরফে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার পর নরেন্দ্র মোদী সাংবাদিকের সামনে এসেছেন এবং ANI এর সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে নির্বাচনী বন্ড দেশের জন্য কতটা দরকার ছিল তার পক্ষে প্রথমবার সরাসরি সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি ইলেকটোরাল বন্ড নিয়ে কিছু না বললেও নিজেকে শ্রীকৃষ্ণের অবতার হিসাবে ব্যাখ্যা করে ইলেকটোরাল বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করার বিরুদ্ধে সরব হয়েছিলেন। এবার 2024 লোকসভা নির্বাচনের 4 দিন আগে যখন বিজেপির তরফে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হলো এবং তারপর নিজেদেরই গদি মিডিয়ার সাংবাদিকের সামনে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষকে জানালেন যে তাদের জন্য ইলেকটোরাল বন্ড কতটা গুরুত্বপূর্ণ ছিল। একেবারেই ঠিক তাদের জন্য, অর্থাৎ নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপির জন্য। দেশের মানুষের জন্য ইলেকটোরাল বন্ড কতটা গুরুত্বপূর্ণ ছিল আজ আশীর্বাদ দ্য ট্রুথে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করব। কিন্তু আলোচনায় যাওয়ার আগে একটা কাজ আপনাদের করতেই হবে, প্রত্যেক দিন বলি, তা হচ্ছে নিচে থাকা এই লাল সাবস্ক্রিপশন বাটনটা অবশ্যই ক্লিক করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটা একেবারে ক্লিক করতে ভুলবেন না। একটা বিষয়, এই সাবস্ক্রাইবটা করতে আপনাদের কিন্তু আশীর্বাদ দ্য ট্রুথকে কোনো রকম টাকা দিতে হবে না, কোনো বন্ড কিনতে হবে না, আর তাই যখন কোনো টাকার দেওয়ার প্রশ্ন নেই, বিনা পয়সায় করুন সাবস্ক্রাইব, করুন বেল আইকন প্রেস, আর একই সঙ্গে লাইক করুন এবং সমস্ত প্রতিবেদনটা শোনার পর নিজের কমেন্ট বক্সে লিখতে একেবারেই ভুলবেন না। তাহলে চলুন নরেন্দ্র মোদীর কথায় কালো টাকা রোখার জন্য তাঁর দল যে ইলেকটোরাল বন্ড নিয়ে এসেছিল সে বিষয়ে আজ আলোচনা করা যাক। সালটা 2014। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখনও প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেননি, তখন তিনি বিজেপির মুখ্যমন্ত্রী হয়েই নির্বাচনী প্রচার করছেন বিজেপির হয়ে।
বিজেপির তখন তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী এবং দেশবাসীকে তিনি আশ্বাস দিয়েছিলেন বিদেশে গচ্ছিত ভারতীয়দের কালো টাকা তিনি খুব দ্রুত দেশে ফিরিয়ে আনবেন। তারপর কেটে গেছে 10টি বছর। পরপর 2টি টার্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ভারতের কেন্দ্রীয় সরকার চালিত করেছে। প্রশাসন চালানোর পাশাপাশি নরেন্দ্র মোদীর দল ভুলেই গেছিল যে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন বিদেশে গচ্ছিত কালো টাকা তিনি দেশে ফিরিয়ে নিয়ে আসবেন। কিন্তু সেই কালো টাকা ফেরানোর গল্প এখন বেমালুম অতীত হয়ে গেছে, ভুলে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। ঠিক যেমনটা তিনি বলেছিলেন যে কালো টাকা ফেরার পর দেশের প্রতি নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে তাঁর দল এবং তাঁর সরকার দেবে 15 লক্ষ করে টাকা, সেটাও এখন অতীত। আমরা 2019 লোকসভা নির্বাচনে দেখেছি সেই 15 লক্ষ টাকার বিষয় খোদ বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বলেছিলেন তা ছিল নির্বাচনী প্রচারের জুমলা। আর তাই 15 লক্ষ টাকার এই কথা সরিয়ে দিয়ে তাহলে শুধুমাত্র কালো টাকার প্রসঙ্গেই আসা যাক। প্রধানমন্ত্রী দাবি করেছিলেন সুইস ব্যাংকে একাধিক ভারতীয়দের গুচ্ছ গুচ্ছ কালো টাকা মজুদ আছে এবং সেই টাকার ওপর ভারতীয় জনগণের 100% অধিকার। ভারতের জনগণের বৈধ ট্যাক্স ফাঁকি দিয়ে ভারতেরই বেশ কিছু শিল্পপতি সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে সেই কালো টাকা গচ্ছিত রেখেছেন এবং তার সরকার সেই টাকা ফেরত নিয়ে আসবে। কিন্তু সেটা গল্পই রয়ে গেছে। আর সেই গল্পের মধ্যেই 2019 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার নিয়ে আসে আরও একটি কালো টাকা রোধ করার আইন, নিয়ে আসে ইলেকটোরাল বন্ড। অর্থাৎ এই বন্ডের মাধ্যমে এবার দেশের প্রথম সারির রাজনৈতিক দলগুলিকে চাঁদা দেওয়া হবে। যে চাঁদা দেওয়ার মধ্যে দিয়ে কে রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিলেন এবং কত টাকা চাঁদা দিলেন তা শুধুমাত্রই দেশের সবচেয়ে বড় ব্যাংক এসবিআই ব্যাংকের বিশেষ হার্ড ড্রাইভে সেভ থাকবে। তার তথ্য এসবিআই ব্যাংকের কর্মীরাও জানবে না, আর যথারীতি দেশের মানুষ তো জানতেই পারবে না। কাউকে কোনো রকম উত্তর না দিয়ে দেশের প্রথম সারির রাজনৈতিক দলগুলি এই বন্ডের মাধ্যমে চাঁদা পাবে এবং সেই চাঁদা একেবারেই ট্যাক্স ফ্রি, কারণ সেখানে কে চাঁদা দিচ্ছে তার নামই প্রকাশ করা হবে না। আর এটাই ছিল সবচেয়ে বড় স্ক্যাম এই গোটা ইলেকটোরাল বন্ড নিয়ে। আর তার জেরেই চলতি বছরের 15ই ফেব্রুয়ারি শীর্ষ আদালতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ এই ইলেকটোরাল বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করে। আর তারপর গত 60 দিনে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। কখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে দেশের অবিজেপি রাজনৈতিক দলগুলি বেশি টাকা পেয়েছেন বলে যেমন দাবি করেছেন, আবার বিজেপির অন্যান্য নেতানেত্রীরাও এই ইলেকটোরাল বন্ড কতটা কালো টাকা দূর করার জন্য আনা হয়েছিল সে বিষয়ে সরব হয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো একটি কথাও বলেননি, কারণ তিনি তো গত 10 বছরে বিশ্ব রেকর্ড করেছেন একটি বারের জন্যও সাংবাদিক বৈঠক না করার। কিন্তু অবশেষে তাঁরই গদি মিডিয়া ANI এর সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি সরব হলেন এই ইলেকটোরাল বন্ড প্রসঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যে নির্বাচনে তো সমস্ত রাজনৈতিক দলের টাকার প্রয়োজন, কারণ নির্বাচন লড়তে যেমন রাজনৈতিক দল একই সঙ্গে প্রার্থীদের তো অনেক টাকা খরচা হয়। কিন্তু এই ইলেকটোরাল বন্ড সেই টাকা কোথা থেকে আসছে তার হিসেব সঠিকভাবে রাখার জন্যই নিয়ে এসেছিল তার সরকার। যদিও এই সামান্য বিষয়টি মনে হয় দেশের শীর্ষ আদালত বুঝতে পারেননি, আর তাই এই আইনকে অসাংবিধানিক ঘোষণা করার মধ্যে দিয়ে দেশকে কালো টাকার মধ্যে ঠেলে দেওয়া হলো। তার আরও বক্তব্য, ইলেকটোরাল বন্ড ছিল বলেই কোন রাজনৈতিক দল কার থেকে কত টাকা পেয়েছে তা জনগণের কাছে সম্পূর্ণ সামনে আসলো, হিসেব জলের মতো পরিষ্কার হয়ে গেল। ये बहुत बड़ा खतरनाक खेल हो रहा है। देश के चुनावों को काले धन से मुक्ति मिले, इसके लिए कुछ करना चाहिए। चर्चा लंबे समय से चल रही है। चुनाव में खर्च तो होता ही होता है, कोई इनकार नहीं कर सकता है। मेरी पार्टी भी करती है, सब पार्टियां करती है, कैंडिडेट भी करते हैं। जैसे हम पहले बीजेपी में चेक से पैसा लेंगे तय किया,
तो सब व्यापारी लोग हमें आकर के कहें साहब हम चेक से दे ही नहीं सकते। हम कहा क्यों नहीं दे सकते? बोले हम चेक से देंगे तो हमें लिखना पड़ेगा, हम लिखेंगे तो जो सरकार है वो देखेगी कि ये विपक्ष को इतना पैसा दिया, तो हमें तो वो परेशान करेंगे। अब देखिए, इलेक्टोरल बॉन्ड न होते तो किस व्यवस्था में ताकत है वो ढूंढ के निकालते कि पैसा कहाँ से आया और कहाँ गया। ये तो इलेक्टोरल बॉन्ड की सक्सेस स्टोरी है कि इलेक्टोरल बॉन्ड थे तो आपको ट्रेल मिल रहा है मनी का कि किस कंपनी ने दिया, कैसे दिया, कहाँ दिया। अब उसमें अच्छा हुआ बुरा हुआ वो विवाद का विषय हो सकता है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্টতই বলতে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও একবার দেশের মানুষের সামনে মিথ্যাচার করলেন। এখানে একটা বিষয় বলে রাখা দরকার, তা হচ্ছে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে চাঁদা পাওয়া এই বিষয়টি কিন্তু একেবারেই সহজ। আসলে রাজনৈতিক দলগুলির তাদের দল চালাতে এবং মূলত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে টাকা লাগে। টাকার যে উৎস তা বিভিন্নভাবেই আসে, তার একটা বড় অংশ হচ্ছে চাঁদার মাধ্যমে এই রাজনৈতিক দলগুলি ফান্ড জোগাড় করে। অর্থাৎ চাঁদাতে কোনো সমস্যা নেই। ইলেকট্রাল বন্ডের আসল সমস্যা ছিল, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি মিথ্যে কথা বলেছেন, তা হচ্ছে ইলেকট্রাল বন্ড কে কিনে কোন রাজনৈতিক দলকে দিচ্ছে তার কোনো তথ্য দেশের সাধারণ জনগণকে জানাবে না কোনো রাজনৈতিক দল, সরকার এবং একমাত্র দেশের সবচেয়ে বড় ব্যাংক এসবিআই ব্যাংক। আর এটাই সবচেয়ে বড় অস্বচ্ছতা। যে নরেন্দ্র মোদী সরকার কালো টাকা দূর করার জন্য ইলেকটোরাল বন্ড এনেছিল বলে দাবি করছে, সেই নরেন্দ্র মোদী সরকারই এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে সিংহভাগ অর্থই উপার্জন করেছে এবং তাদের পার্টি ফান্ড গত 10 বছরে ফুলে ফেঁপে উঠেছে। বিষয়টা হচ্ছে চাঁদাতে কোনো সমস্যা নেই, কিন্তু চাঁদাকে দিচ্ছে তার নাম এবং কে পাচ্ছেন তার নাম লোকানোর মধ্যে আসলে সমস্যা, যাকেই অসাংবিধানিক বলে আসলে ব্যাখ্যা করেছে শীর্ষ আদালত। এবং আপনারা জানেন, এসবিআই ব্যাংককে যখন নির্দিষ্ট দিনের মধ্যে এই যাবতীয় তথ্য ইলেকশন কমিশনের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, তারপর এসবিআই ব্যাংক কিভাবে সময় পেরিয়ে যাবার একদিন আগে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়ে বলেছিল তাদের আরও বেশ কিছু সময় লাগবে, তাদের 30শে জুন পর্যন্ত সময় লাগবে সম্পূর্ণ তথ্য নির্বাচন কমিশনকে দেওয়ার জন্য। আর তখনই সুপ্রিম কোর্ট ব্যাপারটি আরও শক্ত হাতে ডিল করে এবং বলে নির্দিষ্ট দিনের মধ্যেই এসবিআই ব্যাংককে দিতে হবে যাবতীয় তথ্য। যদিও প্রথম দফায় 2টি পার্টে ভেঙে এসবিআই তথ্য দিয়েছিল। এসবিআই ব্যাংকের তরফে আইনজীবী সালভি প্রচণ্ড চেষ্টা করেছিলেন যাতে এসবিআই ব্যাংককে কোনো মতে এই ইলেকটোরাল বন্ডের তথ্য না দিতে হয় ইলেকশন কমিশনকে। এবং এর পেছনে অবশ্যই যে নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপির স্পষ্ট মদত ছিল এবং চাপ ছিল তার বলতে অপেক্ষা রাখে না। কিন্তু সুপ্রিম কোর্ট এই সমস্ত কিছুকে উপেক্ষা করে কঠোর কড়া নির্দেশ দেয় যে দেশের জনগণকে নির্বাচনের আগেই জানাতে হবে ইলেকটোরাল বন্ডের হিসাব। সেই মতোই এসবিআই ব্যাংকের তরফে 2 তালিকায় বিভক্ত করে প্রথমে ইলেকটোরাল বন্ডের কিছু তথ্য দেওয়া হয় নির্বাচন কমিশনকে। তাকে কেন্দ্র করে আবারও আদালতের দ্বারস্থ হন এই ইলেকটোরাল বন্ডের বিরুদ্ধে সরব হওয়া একগুচ্ছ আইনজীবী এবং সমাজকর্মী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। তারপর সুপ্রিম কোর্ট ফের এসবিআইকে দ্বিতীয়বার চাপ দেয় এবং তারপরেই এসবিআই সম্পূর্ণ তথ্য, বিশেষ করে সিক্রেট কোড সমেত সম্পূর্ণ তথ্য আবারও 2টি পার্টে নির্বাচন কমিশনকে জমা দেয় এসবিআই ব্যাংক। এবং তারপরেই পুরো বিষয়টা জলের মতো স্পষ্ট হয়। দেখা যায় মোট 25টি বড় সংস্থা, যাদের মধ্যে 23টি সংস্থা বিভিন্নভাবে বিভিন্ন সময় কেন্দ্রীয় এজেন্সির দ্বারা সমন পেয়েছে বা তাদের অফিসে তল্লাশি অভিযান চলেছে এবং তারপরেই তারা বিজেপির ফান্ডে কোটি কোটি টাকা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে জমা করেছে। এবং শুধু তাই না, লসে চলা বেশ কিছু সংস্থা
কোটি কোটি টাকা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে নরেন্দ্র মোদীর দল বিজেপির ফান্ডে জমা করে। আর এরই মধ্যে দিয়ে আরও একবার স্পষ্ট হয়ে গেল যে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে দেশের সবচেয়ে বড় স্ক্যাম করছিল নরেন্দ্র মোদীর দল বিজেপি। হাজার হাজার কোটি টাকা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে নিজেদের পার্টি ফান্ডে নরেন্দ্র মোদীর দল ব্যাংক অ্যাকাউন্ট ভরিয়েছে, কিন্তু দেশের জনগণকে একটি বারের জন্য কোনো হিসাব দেয়নি। যেখানে দেশের একজন সাধারণ মানুষ ব্যাংকে একটি অ্যাকাউন্ট করতে বা ব্যাংক থেকে লোন নেওয়ার সময় তাকে হাজারো কাগজপত্র দাখিল করতে হয়, সেখান থেকে নরেন্দ্র মোদীর দল বিজেপি এবং দেশের প্রথম সারির রাজনৈতিক দলগুলি ইলেকটোরাল বন্ডের টাকা ভাঙিয়েছে কোনো রকম তথ্য জনগণকে না দিয়ে। বছরের পর বছর ইলেকটোরাল বন্ডের থেকে টাকা ভাঙানো সত্ত্বেও দেশের জনগণকে একটি তথ্যেও দেশের এই প্রথম সারির রাজনৈতিক দল, অবশ্যই সিপিআইএম ছাড়া, সিপিআইএম দেশের একমাত্র দল যারা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে একটি ফুটো পয়সাও নেয়নি। সিপিআইএম ছাড়া বাদবাকি বিজেপি, কংগ্রেস, টিএমসিপি, বিআরএস, ডিএমকে সহ একাধিক রাজনৈতিক দল এইভাবে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কোটি কোটি টাকা নিজেদের অ্যাকাউন্টে ভরেছে। কিন্তু এখানে সবচেয়ে বড় ব্যাপার, এই ইলেকটোরাল বন্ডের সিংহভাগ টাকাই গেছে নরেন্দ্র মোদীর দল বিজেপির ফান্ডে, এবং যে সকল সংস্থা এই টাকা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে নরেন্দ্র মোদীর দলকে দিয়েছে তাদের বেশিরভাগেরই দফতরে কখনো না কখনো ইডি বা সিবিআই হানা দেয়, এবং তারপরেই তারা নরেন্দ্র মোদীর দলকে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কোটি কোটি টাকা চাঁদা হিসাবে দেয়। সেই তথ্যই উঠে আসে ইলেকটোরাল বন্ডের এই তথ্যের মধ্যে দিয়ে, যাকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করছেন কালো টাকা দূরীকরণের জন্যই তাঁর এই পদক্ষেপ ছিল। যদিও তিনি বলেছেন এখন যারা এই বিষয়টি বুঝতে পাচ্ছেন না, কিছুদিন পর তারা ইলেকটোরাল বন্ডের বিষয়ে আক্ষেপ করবেন যে কত বড় ভুল করেছেন। लेकिन आज हम पूरी तरह काले धन की तरफ देश को धकेल दिया है, और इसलिए मैं कहता हूँ सब लोग पछताएंगे। जब बाद में ईमानदारी से सोचेंगे सब लोग पछताएंगे। নরেন্দ্র মোদীর এই বক্তব্যের পর আমার কিন্তু একজনের একটা ছোট্ট কথা মনে পড়ছে, তা হচ্ছে আমাদের রাজ্যের কেষ্টদা। আপনারা অনেকেই ভুলে গেছেন গরু পাচার কাণ্ডে বর্তমানে যিনি তিহার জেলে আছেন। একেবারেই ঠিক অনুব্রত মণ্ডলের সেই বিখ্যাত উক্তি, আহাগো সোনা গো আমার, বড্ড কষ্ট হচ্ছে। সত্যি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দলের বড্ড কষ্ট হচ্ছে ইলেকটোরাল বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করার মধ্যে দিয়ে, এবং এই ইলেকটোরাল বন্ডকে কেন্দ্র করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিশেষ সাংবাদিক বৈঠক পরেই রাহুল গান্ধী আরও একবার সরব হয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আবারও একবার এই ইলেকটোরাল বন্ডকে বিশ্বের সবচেয়ে বড় তোলাবাজির চক্র হিসাবে ব্যাখ্যা করেছেন। भैया इलेक्टोरल बॉन्ड की बात पता क्या है? उसमें ना जरूरी बात है नाम और तारीखें, डेट्स। अगर आप नाम और तारीख को देखोगे तो आपको पता लगेगा कि जब उन लोगों ने इलेक्टोरल बॉन्ड दिया है उसी के एकदम बाद उनको या तो कॉन्ट्रैक्ट मिला है या फिर जो सीबीआई का उन पर इंक्वायरी हो रही थी वो हटाई गई है। तो ये प्रधानमंत्री पकड़े गए हैं, इसीलिए ये एएनआई को इंटरव्यू दे रहे हैं। मैं बता रहा हूं, सुनो, ये पकड़े गए हैं। ये दुनिया का सबसे बड़ा एक्सटॉर्शन स्कीम है और इसके मास्टरमाइंड नरेंद्र मोदी जी हैं। শুধু এই প্রথম নয়, রাহুল গান্ধী শুরু থেকে অর্থাৎ ইলেকটোরাল বন্ড সংসদের উভয় কক্ষে পাস হবার পর থেকেই এটি যে সবচেয়ে বড় স্ক্যাম তা নিয়ে সরব হয়েছিলেন। দফায় দফায় রাহুল গান্ধী একাধিকবার একাধিক মঞ্চে এ বিষয়ে সরব হওয়া সত্ত্বেও তখন দেশের কোনো গদি মিডিয়া সেদিকে ফোকাস করেনি। যদিও 15ই ফেব্রুয়ারি যখন সুপ্রিম কোর্টের তরফে ইলেকটোরাল বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করা হলো এবং তারপর যখন এসবিআই তুমুল চাপে পড়ে
করে ইলেকটোরাল বন্ডের যাবতীয় তথ্য জনগণের সামনে নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে প্রকাশ করলো, তারপরেও কিন্তু দেশের গদি মিডিয়ায় ইলেকটোরাল বন্ডের বিষয়ে একটি বারের জন্য কোনো রকম আলোচনা না করে বরঞ্চ ইলেকটোরাল বন্ডের পক্ষে কখনো কখনো সরব হয়েছে। যদিও নগ্নতা এবং নির্লজ্জতার লিমিট আছে, আর তাই জন্য দেশের এই জাতীয় সংবাদ মাধ্যমগুলি যা গদি মিডিয়া নামে খ্যাত, তারা ইলেকটোরাল বন্ড নিয়ে বিশেষ কথা বলেনি। যদিও বিরোধীদের তরফে ইলেকটোরাল বন্ডের প্রসঙ্গে বরাবরই প্রশ্ন তোলা হয়েছে এবং সবচেয়ে বেশি সরব দফায় দফায় হয়েছেন একেবারেই ঠিক রাহুল গান্ধী। ইলেকটোরাল বন্ড নিয়ে যখন কথাই বলছি, তাহলে আসুন ইলেকটোরাল বন্ডে কোন রাজনৈতিক দল কত টাকা পেয়েছে সে বিষয়ে একবার আলোকপাত করা যাক। মার্চ 2018 থেকে ফেব্রুয়ারি 2024 সাল অবধি দেশের সমস্ত ইলেকটোরাল বন্ডের মোট হিসাব হচ্ছে 16,518 কোটি টাকার, এবং যার সিংহভাগ অর্থাৎ 8,251 কোটি 88 লক্ষ টাকা পেয়েছে নরেন্দ্র মোদীর দল বিজেপি। অর্থাৎ মোট ইলেকটোরাল বন্ডের অ্যামাউন্টের 55% পায় নরেন্দ্র মোদীর দল। অন্যদিকে কংগ্রেস পায় 1,952 কোটি, টিএমসি পায় 1,705 কোটি, বিআরএস পায় 1,408 কোটি, ডিএমকে পায় 677 কোটি, ওয়াইএসআরসিপি পায় 504 কোটি। এছাড়া আম আদমি পার্টি, এসপি, আরজেডি সহ বিভিন্ন রাজনৈতিক দল ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কোটি কোটি টাকা নিজেদের ফান্ডে জমা করেছে। কিন্তু এখানে একটা বিষয় বলা দরকার, তা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফে যখন ইলেকটোরাল বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করা হলো, তারপরেই যাবতীয় তথ্য সামনে এলো। তার আগে দেশের অবিজেপি রাজনৈতিক দলগুলি ইলেকটোরাল বন্ডের প্রসঙ্গে বারে বারে সরব হলেও তাদের তরফেও কিন্তু কোনো রকম হিসেব প্রকাশ করা হয়নি। অর্থাৎ দু ক্ষেত্রেই সবচেয়ে বড় দুর্নীতি ঘটেছে ভারতের জনগণের সামনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন ইলেকটোরাল বন্ডের মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হয়েছে অবিজেপি রাজনৈতিক দলগুলি। अगर बॉन्ड खरीदा, लोग ये जोड़ रहे हैं, उसकी विशेषता ये है कि ये जो 16 कंपनियों ने बॉन्ड खरीदा, उसमें से 37 पैसा अमाउंट बीजेपी को डोनेशन में मिली। 37, 63% बीजेपी के विरोधी पार्टियों को मिली। अगर पूरे जोड़े जाएं तो আপনাদের ঠিকের আগেই গ্রাফিক্সের মাধ্যমে একটি হিসাব দেখালাম, সেখানে মোট টাকার সিংহভাগই পেয়েছে বিজেপি, যার শতাংশের হিসাবে 55%। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে দেশের জনগণের সামনে আরও বড় মিথ্যাচার করতে শুরু করেছেন। তিনি সরাসরি বলছেন যে তাঁর দল নয়, অবিজেপি রাজনৈতিক দলগুলি একত্রে সবচেয়ে বেশি টাকা পেয়েছে। বিষয়টা হচ্ছে যে ইলেকটোরাল বন্ড নিয়ে কোন রাজনৈতিক দল কত টাকা পেয়েছে সেই প্রসঙ্গে একত্রিতভাবে কোনো রাজনৈতিক দলকেই ইলেকটোরাল বন্ডের টাকা দেওয়া হয় না, যেখান থেকে তারা ভাগাভাগি করে নেওয়া হয়। অবশ্যই দাতারা নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের পার্টি ফান্ডেই এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে টাকা দিয়েছে এবং তার অঙ্কে বিজেপি সবচেয়ে বেশি টাকা পেয়েছে। বিষয়টা হচ্ছে এই গরমকালে ধরুন আপনি হাতে একটি পাকা আম পেয়েছেন, সেই পাকা আমের শাঁসটা পুরোটাই খেয়েছে আপনার বন্ধু, আর আপনার এবং আপনার পরিবারের হাতে আসলে ধরিয়ে দিয়েছে আঁটিটা। এবার আপনি সেই আঁটিটা চুষছিলেন। গদি মিডিয়ার ক্যামেরা যখন আপনার দিকে ঘুরলো, তখন আপনার হাতে যেহেতু আঁটি আছে এবং তা যেহেতু আপনি চুষছেন, এবং তখন বিজেপির তরফে দাবি করা হলো, অর্থাৎ আপনার ওই বন্ধু যিনি সমস্ত আমটা খেয়েছেন, তিনি বিজেপি রূপে দাবি করলেন যে আমি তো আম খাইনি, আমের পুরোটাই আসলে ও এবং ওর পরিবার খেয়েছে, দেখুন ওর হাতে আমের আঁটি। ঠিক নরেন্দ্র মোদী এএনআই এর সামনে তার বহু চর্চিত এই সো কল্ড সাক্ষাৎকারে সেই দাবি করেছেন। অর্থাৎ দেশের মানুষের সামনে এবারের নির্বাচনে জলের মতো বেশ কতগুলি এজেন্ডা উঠে এসছে। প্রথমত হচ্ছে বেকারত্ব, দ্বিতীয় অনাহার, তৃতীয়ত হচ্ছে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে গুচ্ছ গুচ্ছ টাকার এই দুর্নীতি, যা কালো টাকা সাদা হয়েছে বলেও বিরোধী এবং বেশ কিছু প্রথম সারির সংবাদ মাধ্যমে ক্লেম করা হচ্ছে। একই সঙ্গে খাদ্যদ্রব্য এবং জ্বালানির মূল্য বৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা পরিষেবার ক্রমশ অবনতি সহ একগুচ্ছ এজেন্ডা রয়েছে আপনাদের সামনে।
এবার আপনি যদি হিন্দু সুখে অন্ধ হয়ে এখনো রাম মন্দির এজেন্ডাকে সামনে রেখে এবারের নির্বাচনে নিজের মত প্রকাশ করেন, তাহলে বলতে হবে আপনি এবং যারা যারা এই মত প্রকাশ করছেন আপনারা সকলেই মূর্খের স্বর্গে বসবাস করছেন। আপনারা আপনাদের আগামী প্রজন্মের সঙ্গে আসলে করছেন জালিয়াতি, অনেকটা ইলেকটোরাল বন্ডের মতন করছেন স্ক্যাম। আপনারা যদি বেকারত্ব, অনাহার এবং খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধিকে মূল ইস্যু না মনে করেন, তাহলে বুঝতে হবে আপনারা সেই অন্ধভক্ত যারা আসলে বেঁচে মরে আছেন, যারা আসলে নিজের বুদ্ধি অন্যের কাছে বন্ধক দিয়েছেন। তাহলে আজ আশীর্বাদ দ্য ট্রুথের এই এপিসোড এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী এপিসোডে। আর ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথের। আমি আশীর্বাদ, নমস্কার।